অবশেষে রামচন্দ্রের প্রস্তর প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে আজ। সূচনা হচ্ছে রাম রাজ্যের। এই রাম রাজ্যের সূচনার ফলে এবার প্রজাগণের জীবনে সর্বসুখ লাভ হবে। আজকের দিন এখন আর সোশ্যাল মিডিয়ায় ট্রোল বা মিমের বিষয় হিসাবেই আটকে থাকলো না। এবার মহেন্দ্রক্ষণ চলে এসেছে, যখন উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভিন রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি হয়েছি আজ শান্ত। আজ থেকে চিরশান্তি চির প্রশান্তিতে কাটাতে পারবো আমরা। রামচন্দ্র প্রাণ ফিরে পেয়েছেন। যতই শঙ্করাচার্যরা অসম্পূর্ণ মন্দির নিয়ে চেঁচামেচি করুন, তারা কিন্তু আজ আর হিন্দু ধর্মের ধারকও নন, বাহকও নন। এখন থেকে হিন্দু ধর্মের ধ্বজা আরএসএস আর বিজেপির হাতে জল জল করবে। শ্রী চৈতন্য মহাপ্রভু স্বামী বিবেকানন্দের হিন্দুয়ানা এখন কিন্তু অচল। শুধু সচল থাকবে পৌষ মাসের অকাল তিথিতে রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার কোটি কোটি টাকার আলোর রোশনাই, ঝিনচ্যাক ডিজে ছাড়াও রয়েছে চন্দননগরের এলইডি আলোর মায়াবী রাত। আজকের এক্সপেক্টার এই রাম রাজ্য নিয়েই। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আজকের এক্স ফ্যাক্টরে আমরা আলোচনা করছি রাম রাজ্য নিয়ে। সত্যিই তো রাম রাজ্য প্রতিষ্ঠা হয়েই গেল শেষমেশ। রামচন্দ্র প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। এতদিন রামচন্দ্র সম্ভবত মৃত ছিলেন। যারা প্রাণ প্রতিষ্ঠা করছেন তাদের কাছে নিশ্চয়ই রামচন্দ্র মৃত ছিলেন। কিন্তু রামচন্দ্রের শাসন, রাম রাজ্য আর এ রাজ্যের মধ্যে একটু তফাৎ খুঁজে নিই আমরা। রাম রাজ্য মানে রাম ছিলেন প্রজাবৎসল রাজা। রামের অনেক দোষ ত্রুটির খবর পাওয়া যায়। তিনি ভাইয়ে ভাইয়ে লড়াই করিয়ে দিয়েছিলেন। তিনি মা সীতাকে তিনি অগ্নি পরীক্ষা নিয়েছিলেন, এসব আছে। কিন্তু তারপরও রাম একজন ছিলেন প্রজাবৎসল রাজা, যিনি প্রজাদের কথা ভাবতেন। কিন্তু আমাদের দেশে কি রাম রাজ্য আদৌ এসেছে বা আসবে? এটা কি মনে হয়? দেখুন, আমাদের দেশে রাম রাজ্য কখনোই আসবে না। রাম কোনো হিন্দু ধর্মের প্রতীক বা রামকে কোনো হিন্দু দেবতা এসব বলতে নারাজ। রাম এমন একজন রাজা যাকে আমরা জানি তিনি রাজ ধর্মটা সঠিকভাবে পালন করেছিলেন। পারিবারিক ক্ষেত্রে তিনি হয়তো ঠিকঠাক কাজ করেছিলেন কিনা সেটা তর্কের বিষয়, কিন্তু রাম রাজ্যটা যে মানে তিনি ভালো করে চালিয়েছিলেন, অর্থাৎ প্রজাবৎসল রাজা হিসেবে তার যে সুনাম ছিল এ নিয়ে কোনো ভুল নেই। কিন্তু ঘটনাটা হচ্ছে কোথায়? এখনকার যারা রাজত্ব চালাচ্ছেন তারা কতটা এই রামরাজ্য চালাচ্ছেন প্রজাবৎসল তারা। দেখুন, প্রজাবৎসলতার একটা উদাহরণ দিচ্ছি। আপনি যখন পেট্রোল কেনেন তখন পেট্রোলে 100 টাকার কাছাকাছি দাম দেন। সেইখান থেকে আমাদের আমাদের প্রধানমন্ত্রী বা তার সরকার 45 টাকা কেটে নিয়ে চলে যায়। অর্থাৎ প্রতি লিটার তেলে 45 টাকা সরকার কেটে নেয়। কি দেয় তার বিনিময়ে? আপনি কি পেয়েছেন? একটা এইমস পেয়েছেন, একটা বড় বিশ্ববিদ্যালয় পেয়েছেন, মহাবিদ্যালয় পেয়েছেন? না, এমন কোনো সুবিধে পেয়েছেন যেটা আপনি নিয়ে গর্ব করতে পারেন? হ্যাঁ, 5 কিলো আনাজ পাচ্ছেন, সবজি পাচ্ছেন, রেশন পাচ্ছেন। সেখানেও কিন্তু রাজার ছবি দিতে হবে। না, রাজা না, আমাদের প্রধানমন্ত্রীর ছবি দিতে হবে। সেই ছবি না থাকলে সেই আনাজও পাওয়া যাবে না, সেই শস্যও পাওয়া যাবে না। কেন? আজকে আমরা 5 ট্রিলিয়ন স্বপ্ন দেখছি ইকোনমির কথা। এখন আমরা দেশের সারা পৃথিবীতে 5ম অর্থনৈতিক শক্তিশালী দেশ। এখনো 80 কোটি মানুষকে রেশনে বিনে পয়সায় চাল গম কেন দিতে হবে? অর্থাৎ অর্থনৈতিক শক্তিশালী আমরা হয়েছি ঠিকই, কিন্তু আমাদের সাধারণ মানুষ হননি। কারা হয়েছে? ওই টাটা, বিড়লা, আদানি, আম্বানি, সুভাষচন্দ্র, এইসব তো হয়েছে, আমরা হইনি। এর মধ্যেই আমাদের প্রধানমন্ত্রী সাহেব ঘোষণা করেছিলেন ঠিক 2011 নির্বাচনের আগে, যতদূর মনে পড়ছে, 2011 নয়, 2014 নির্বাচনের আগে তিনি বলেছিলেন যে আমরা ক্ষমতায় এলে প্রথম কৃষি ঋণ মুকুব করে দেবো বলেছিলেন। সেই ভিডিও ক্লিপ ইউটিউবে ঘুরছে, আপনারা দেখেই নিতে পারেন। এইবার তিনি করলেন কি? তিনি মুকুব তো করলেনই না কৃষি ঋণ, উল্টে তিনি করলেন কি, কর্পোরেটদের 25 লক্ষ টাকা মাফ করে দিলেন। 25 লক্ষ কোটি টাকা, 25 লক্ষ টাকা না, 25 লক্ষ কোটি টাকা কর্পোরেটদের মাফ করলেন। আর কৃষকেরা ঋণ ভারে জর্জরিত হতে হতে বহু কৃষক আত্মহত্যা করতে পর্যন্ত বাধ্য হলো।
অর্থাৎ এই রাজা, এই রাম, যিনি এখন রামের প্রতিভূ হয়ে এসছেন, বিভিন্ন রকম পোশাক আশাক ধারণ করেন, কখনো রবীন্দ্রনাথ সাজেন, কখনো নেতাজি সাজেন, কখনো স্বামীজি সাজেন, বিভিন্ন সময় বিভিন্ন সাজগোজ করে তিনি গোয়াজু লাইক প্রতিযোগিতায় নাম লিখিয়েছেন বোধহয়, তিনি এসব করেন। কিন্তু করার পরেও তিনি কি আসলে প্রজাবৎসল হতে পেরেছেন? না, তিনি হয়েছেন ব্যবসায়ী বৎসল। তার আমলে ব্যবসায়ীরা ফুলে ফেপে উঠেছে, তাও সব ব্যবসায়ী না। ভাবছেন পাড়ার মুদিখানা দোকান হয়েছে? না। পাড়ার ডাক্তারের যে ওষুধের দোকান সেটা হয়েছে? না। হয়েছে কারা? হয়েছে সেই এসআর, আম্বানি, আদানি, জি নিউজ, এইসব বড় বড় কোম্পানিগুলো, যাদের কোটি কোটি টাকা আছে, তারা উপকৃত হয়েছে। সাধারণ ব্যবসায়ীরা মোটেও উপকৃত হননি। এবার ঘটনাটা হচ্ছে, আপনাদেরকে বলি যে এই ব্যবসায়ী বৎসল রাজা, এই ব্যবসায়ী বৎসল রাজা তিনি কিন্তু থেকে যাবেন, আগামী 24-এ হয়তো তিনি থেকে যাবেন, কারণ বিরোধীদের যা ছন্ন ছাড়া অবস্থা দেখছি, তার থেকে যাওয়াটা কোনো অস্বাভাবিক কিছু না। তো তিনি যদি থেকে যান, তাহলে রামরাজ্য কি প্রতিষ্ঠিত হবে? এটা কি মনে হয় আপনার? এ নিয়ে আসছি আমরা একটা ছোট্ট 20 সেকেন্ডের বিরতির পর। সেরাই যখন হাতের কাছে, অন্যটা কেনই বা কিনি। আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম, সুন্দরিনী। সুন্দরিনী, 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 সুন্দরিনী। আজ রাম মন্দির উদ্বোধন হলো, সারা দেশে হইচই, বিশেষ করে মানে গোবলয়ে হইচই। কলকাতার মতন মেট্রোপলিটন শহরগুলিতে যারা বিহার, উত্তরপ্রদেশের লোক থাকেন, তাদের মধ্যে হইচই। এই হইচইয়ের শব্দ কি মুখ্যমন্ত্রীর কানে পৌঁছয়? তিনি কি শুনতে পান? এই যে কলকাতা, খড়গপুর, আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি, হাওড়া, এইসব শহরগুলোতে যে হইচই হচ্ছে, জয় শ্রীরামের নামে ধ্বনি চলছে, এবং শ্রীরাম নিয়ে মাতোয়ারা হয়ে পড়েছেন কিছু লোক, ডিজে বাজছে, কোথাও প্রসাদ বিতরণ হচ্ছে, বিভিন্ন জায়গায় পুজো, নানা রকম ধর্মীয় আচার অনুষ্ঠান হচ্ছে, এইসব খবর কি মুখ্যমন্ত্রীর কাছে যায় না? তারপরেও এ রাজ্যে হিন্দি বিশ্ববিদ্যালয়ের জন্য তিনি শিলান্যাস করেন। তারপরেও এখানে কিন্তু অবাঙালিদের যথেচ্ছভাবে তোষণ করেন। কতদিন কতদিন হবে এরকম তোষণ? কতদিন চলবে এই তোষণ? আমরা যারা বাঙালিরা, মানে বাংলায় থাকি, বাংলার মানুষের কথা বলি, বাংলার হয়ে কথা বলি, তাদের দিকে তো তিনি ফিরেও তাকান না। তিনি তাকিয়ে আছেন সেই অবাঙালিদের উপর, যারা তাদের মানে তার মানে একদম কি বলবো, রাজ্যে বসে তার চোখের সামনে এই জয় শ্রীরাম নিয়ে বিরাট বিরাট স্লোগান দিয়ে বাইক মিছিল করছে, বাইক র্যালি করছে, চমকাচ্ছে, ধমকাচ্ছে বাঙালিদের। সেসব কথা আলাদা। কিন্তু আমাদের যিনি বর্তমান রাজা, তাকে রাজাই বলবো, তার চাল চলন সবকিছু, তিনি 10 লাখি পোশাক পরেন, 1.5 লাখি চশমা পরেন, 1 লাখের ঘড়ি পরেন, এইসব এ তো রাজার মতন জীবনযাপন, তাকে রাজাই বলবো। আমাদের রাজা কি রামরাজ্য আদৌ আনতে পেরেছেন? আপনার কি মনে হয়? আমরা রামরাজ্যের দিকে তাকাতে গেলে আমরা যখন দেখি যে রামরাজ্যে একটাও হাসপাতাল নতুন করে তৈরি হয়নি, রামরাজ্যে একটাও নতুন করে ইউনিভার্সিটি তৈরি হয়নি, আমাদের ইসরো রকেট ছাড়ছে, চন্দ্রযান যাচ্ছে, চাঁদে গিয়ে পৌঁছচ্ছে, তার ক্রেডিটটা নিয়ে নিচ্ছেন রাজা। যেখানে যা কিছু সাফল্য, সব ক্রেডিট রাজার। আবার যখন উড়িষ্যায় দুর্ঘটনা হয়, তখন সেই সাফল্য, সেই ব্যর্থতা রেলমন্ত্রীর হয়ে যায়। এই হচ্ছে রাজার কাজ। আর আছে আমাদের কিছু গোবলয়ের লোকজন, তথাকথিত অশিক্ষিত লোকজন। অশিক্ষিত এই কারণে বলবো, শুধু ডিগ্রিধারী হলেই তো শিক্ষিত হয় না, ডিগ্রিধারী লোকেরাও অশিক্ষিত হতে পারে। এরকম কিছু অশিক্ষিত লোকজন আছে যারা রামের নামে ভোট করে, রামের নামে ভোট দেয়, কিন্তু আদতে পশ্চিমবাংলা তার ছাপ পড়বে না যদিও, কিন্তু গোবলয়ে নিশ্চয়ই পড়বে। গোবলয়ে নিশ্চয়ই পড়তে পারে, যদি না বিরোধীরা এখনো এক কাঠা হয়ে লড়াই করার সিদ্ধান্ত নেন। এখনো আসন বন্টন হলো না। রাম মন্দির আজ উদ্বোধন হয়ে গেল, কাল থেকে হয়তো ভোটের দামামা বেজে যাবে, হয়তো পরশু থেকে হবে, 26শে জানুয়ারির পরে হবে হয়তো। হয়তো প্রধানমন্ত্রী না, আমাদের রাজা 26শে জানুয়ারি লালকেল্লা থেকে ঘোষণা করে দিলেন অমুক দিন ভোট হবে, হতেই পারে। এ দেশে সব সম্ভব। তাই এদেশে থেকে, এদেশে যারা এই ধরনের রাজনীতি করে, ধর্ম আর রাজনীতিকে একসাথে মিশিয়ে ফেলে, সেই রকম মানুষগুলোর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। শিক্ষিত মানুষের মধ্যে এই প্রবণতা দেখতে পাচ্ছি, কেন আমি জানি না। শিক্ষিত মানুষ, যারা যুক্তিবাদী মানুষ, তারা কেন এই ধরনের প্রবণতা, এই ধরনের কাজে পা দিচ্ছেন, সেটা সত্যিই বুঝতে পারছি না। সত্যি বোঝা মুশকিল হয়ে যাচ্ছে।
আমরা জানি না কেন শিক্ষিত মানুষেরা এই ধরনের কাজ করছেন। বিমল শঙ্কর নন্দ একজন শিক্ষিত অধ্যাপক মানুষ, তিনি এমন এমন কথা বলছেন, শুনলে হাসি পায়। দিলীপ ঘোষ বলছেন ঠিক আছে, সুকান্ত মজুমদার এমন কিছু কথা বলছেন যেটা শুনলে হাসি পায়। শুভেন্দু ঠিক আছে, শুভেন্দু বলতে পারে, ওর শিক্ষা দীক্ষার অভাব আছে, ঠিক আছে, কিন্তু সুকান্ত মজুমদারের মতন লোক বলবেন, বিমল শঙ্কর নন্দের মতন লোক বলবেন? খারাপ লাগে, এইসব দেখলে খারাপ লাগে। তাই রামরাজ্য এদেশে প্রতিষ্ঠিত হবে না, বরং এদেশে রামরাজ্যের আড়ালে রাবণ রাজ্যই চলবে, লুট তরাজ চলবে। বাড়িতে ফ্রিজে মাংস কি আছে সেটা নিয়ে লোক বাড়িতে দেখতে আসবে, যদি তাদের মনে হয় এটা গোমাংস তাহলে পিটিয়ে মারবে, এরকম চলবে। মুসলিমদের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীর নাগরিক করে রাখা হবে। মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ এদেরকে সবাইকে দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর নাগরিক করেই রাখা হবে। কিন্তু তারপরেও মানুষ, মানে আমি তো জানি বঞ্চিত মানুষ বঞ্চিত হতে হতে দেওয়ালের যখন পিঠ থেকে যায়, মানুষ তখন সামনের দিকে এগোয় একত্রিত হয়ে। এদেশের বিরোধীরা এখনো বোধহয় তাদের দেওয়ালে পিঠ ঠেকেনি, এখনো বোধহয় তারা একত্রিত হতে পারছে না। তা না হলে আর কয়েকদিনের মধ্যে, কয়েক মাসের মধ্যেই হয়তো ভোট ঘোষণা হয়ে যাবে, তাদের এখনো সিট বাটোয়ারা তারা করে উঠতে পারলো না। যাকে এই নিয়ে আপনি কি ভাবছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করব না। আমরা এখন ডুয়েল ক্যামেরা ব্যবহার করছি, একটু সড়গড় হতে সময় লাগছে, মার্জনা করবেন, কিন্তু আমরা অচিরেই হয়তো এটাকেও ওভারকাম করে যাব। আগামী দিনে আপনাদের কাছে আরো ভালো ভালো অনুষ্ঠান উপহার দিতে চাই। আর আজকে রাত্রে রেল নিয়ে, ভারতীয় রেল নিয়ে একটা বিশেষ অনুষ্ঠান করতে চলেছি। 10 বছরের রেলের কি উপকার পেয়েছি, কি পাইনি, সবকটা বিশ্লেষণ করবো আজ রাত 8-9টায়। দেখতে ভুলবেন না এনকে বাংলা। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।